বেগম খালেদা জিয়া আজকে দেশে এসেছেন। এটি নিয়ে নতুন কথাবার্তা শুরু হয়েছে যে খালেদা জিয়ার এই আসার মধ্য দিয়ে বিশেষ করে তার সাথে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। অনেকের মধ্যে গুঞ্জন রয়েছে যে জোবাইদা রহমান বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশে হয়তো বিএনপির রাজনীতিতে নেতৃত্বের স্থানে আরেকটি নতুন চমক সৃষ্টি হতে পারে। অনেকে আশা করছেন হয়তোবা যেহেতু একটি প্রস্তাবনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা এসেছে সেখানে এমন কিছু প্রস্তাবনা আছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং পাশাপাশি দলের প্রধান থাকতে পারবেন না, এবং এই মর্মে আরো যে রাজনৈতিক দলের প্রধান এবং দেশের শাসন ক্ষমতার প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়ে যে প্রস্তাবনাগুলো এসেছে সেই বিষয়গুলো নিঃসন্দেহে বিবেচনায় রেখেই বিএনপির মতো একটি বড় দলে হয়তো নতুন কোনো চমক বা নতুন কোনো নেতৃত্ব আসতেও পারে, যা জোবাইদা রহমানকে ঘিরে হতে পারে বা অন্য কোনো কাউকে নিয়েও হতে পারে। তবে সম্ভাবনাটা জোবাইদা রহমানকে ঘিরেই হচ্ছে, যেহেতু 17 বছর পর জোবাইদা রহমান দেশে ফিরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুস সাত্তার আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি নতুন কোনো ইস্যু নিয়ে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ কিভাবে হচ্ছে, কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। আজই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে তিনি কারান্তরীণ ছিলেন এবং এরপর জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি বিদেশে তার ছেলে তারেক রহমানের কাছে গিয়েছেন, সেখান থেকে আজ দেশে ফিরেছেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। সেই সাথে রাজনীতিতেও নতুন কোনো মেরুকরণের সম্ভাবনা হচ্ছে কিনা সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই যে বিষয়টি বলতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নাম এবং এক আপোষহীন ব্যক্তির পরিচয় হিসেবে তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রোষানলে পড়ে তিনি স্বেচ্ছায় কারান্তরীণ হয়েছেন একথা বলা যায়। কেননা তিনি তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল সে মামলায় তিনি স্বেচ্ছায় আদালতে গিয়েছেন এবং সেখানে তাকে সাজা দেওয়ার মধ্য দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, যদিও মামলাটি ছিল খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং তুচ্ছ একটি মামলা। এ মামলায় তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, এরপর তার নিজ বাসায় অবস্থান করেছেন, তাও সেটিও কারাবরণের মতোই ছিল, যেখানে সবার যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই অবস্থায় তিনি আজ বিদেশ থেকে দেশে এসেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন একটি বার্তা। আজ আমরা লক্ষ্য করেছি বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে, বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে তারা যেভাবে লোক সমাগম করেছে, উপস্থিত হয়েছে, এটি বাংলাদেশের রাজনীতির জন্য নতুন একটি বার্তা বহন করে। বিশেষ করে আমরা যদি দেখতে পাই যে বেগম খালেদা জিয়াকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তখন গাড়ি বহরের সাথে হাজার হাজার নেতাকর্মী বকশীবাজারের যে অস্থায়ী আদালত সেখানে উপস্থিত হয়েছিল। তারপরে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে দেখার কথা ছিল, আজকে আমরা যেভাবে দেখেছি আসলে এভাবে আমরা দেখতে পাইনি। সর্বশেষ 28শে অক্টোবর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, সেদিন ঢাকায় ব্যাপক লোক সমাগম বিএনপি সহ জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলগুলো করেছিল। কিন্তু সেই 28শে অক্টোবরেও কিন্তু সরকার নতুন চক্রান্ত করে পুরো পরিকল্পনাটিকে বা রাজনীতির নতুন যে গতিপথ তাকে কিন্তু বন্ধ করে দিয়ে আবারও ফ্যাসিবাদী শাসনের সূচনা করে। তবে জুলাই আগস্টের যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হয়, এ কথা নির্দ্বিধায় বলা যায়। যদিও এই আন্দোলনে মূল চালিকা শক্তি ছিল ছাত্র জনতা, কিন্তু তাদের হাত ধরেই বিপ্লব এসেছে, তাদের হাত ধরেই গণ অভ্যুত্থান হয়েছে, তাদের হাত ধরেই
ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে সবাই স্বমহিমায় নিজেদেরকে উন্মুক্ত করার সুযোগ পেয়েছে। কিন্তু আজ আমরা সেই বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে যে ঐক্য ছিল, সে ঐক্যের মাঝেও আমরা এখন দূরত্ব দেখতে পাচ্ছি। সে দূরত্বের পথ ধরে কখনো উত্থান, কখনো পতন, কেউ কাউকে দোষারোপের রাজনীতি এভাবে চলছিল। বেগম খালেদা জিয়া আজকে দেশে এসেছেন, এটি নিয়ে নতুন কথাবার্তা শুরু হয়েছে যে খালেদা জিয়ার এই আসার মধ্য দিয়ে বিশেষ করে তার সাথে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। অনেকের মধ্যে গুঞ্জন রয়েছে যে জোবাইদা রহমান বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশে হয়তো বিএনপির রাজনীতিতে নেতৃত্বের স্থানে আরেকটি নতুন চমক সৃষ্টি হতে পারে। অনেকে আশা করছেন হয়তোবা যেহেতু একটি প্রস্তাবনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা এসেছে, সেখানে এমন কিছু প্রস্তাবনা আছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং পাশাপাশি দলের প্রধান থাকতে পারবেন না, এবং এই মর্মে আরো যে রাজনৈতিক দলের প্রধান এবং দেশের শাসন ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়ে যে প্রস্তাবনাগুলো এসেছে, সেই বিষয়গুলো নিঃসন্দেহে বিবেচনায় রেখেই বিএনপির মতো একটি বড় দলে হয়তো নতুন কোনো চমক বা নতুন কোনো নেতৃত্ব আসতেও পারে, যা জোবাইদা রহমানকে ঘিরে হতে পারে বা অন্য কোনো কাউকে নিয়েও হতে পারে। তবে সম্ভাবনাটা জোবাইদা রহমানকে ঘিরেই হচ্ছে, যেহেতু 17 বছর পর জোবাইদা রহমান দেশে ফিরেছেন। এর মধ্যে আরেকটি বিষয় ব্যাপক আলোচনা হচ্ছে, সেটি হলো জামায়াতে ইসলামী এবং বিএনপির যে সম্পর্ক। 5ই আগস্ট পরবর্তী জামায়াত ইসলামী এবং বিএনপির সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল। বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেও তাদের যে অধস্তন নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে মাঠ পর্যায়ের যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদেরকে আসলে চাঁদাবাজি, দখলবাজি এই জায়গা থেকে ফেরাবার জন্য যে হারে তারা বহিষ্কার করেছিলেন বা এখনো সে ধারাবাহিকতা অব্যাহত আছে, কিন্তু তা থেকে পুরোপুরি দেশকে একটা শান্তির জায়গায় বা চাঁদাবাজি মুক্ত বা সন্ত্রাস মুক্ত বা দখলবাজি মুক্ত জায়গায় নিয়ে আসা সম্ভব হয়নি। এই অবস্থা বিএনপির মধ্যেও একটি অস্থিরতা রয়েছে, তেমনি বিএনপির ব্যাপারে সাধারণ জনমনেও কিন্তু একটি প্রশ্ন এবং একটি সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে তারা কি আবারও সেই পুরনো চেহারায় ফিরে যাবে, না নতুন বাংলাদেশের নতুনভাবে একটি রাজনীতি শুরু হবে। এর ফলশ্রুতিতে নির্বাচন নিয়েও কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, এটি কিন্তু এখন একটি বড় প্রশ্ন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু তারপরেও মানুষ এবং বিরোধী মহলে এ নিয়ে কিন্তু নানা ধরনের হিসেব নিকাশ রয়েছে। মানুষ মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আরো বেশি দিন থাকবেন, অথবা অনেকের প্রত্যাশা যেমনটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিককালের সফর যেটা কাতারে হয়েছিল, সেখানে মানুষ কিন্তু উৎসাহ ভরেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে স্যার আরো 5 বছর, এভাবে ইঙ্গিত করেছিলেন। এবং গত ঈদ উল ফিতরে আমরা সাধারণ মানুষকে সেই একই ধরনের মেসেজ ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আমরা করতে দেখেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান, তাতে আমরা যা বুঝতে পারছি, তিনি হয়তো তার কথার উপরই অটল থাকবেন। অর্থাৎ তিনি চাচ্ছেন যে জুনের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে তিনি তার ক্ষমতা থেকে তিনি যাবেন। তিনি বারবারই বলেছেন যে তিনি এখানে স্বেচ্ছায় আসেননি, ছাত্র জনতাই তাকে অনেকটা অনুরোধ করে তাকে রাজি করিয়েছেন, তিনি রাজি ছিলেন না। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি, তিনি হয়তো তার যে কমিটমেন্ট, তার যে সীমারেখা, নির্বাচনের জন্য যে টাইম ফ্রেম তিনি বলেছেন, এই ফ্রেমের বাইরে হয়তো তিনি যাবেন না। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, 17 বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, যদিও সে আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়নি, কিন্তু আন্দোলনের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কিন্তু চূড়ান্ত আন্দোলনের দানা বেঁধেছে
জুলাই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, যেখানে সহস্রাধিক ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং পুলিশের নির্বিচারগুলি, সেনা, বিডিআর এবং গোয়েন্দা সংস্থা সহ সরকারের আজ্ঞাবহ প্রত্যেকটি প্রতিষ্ঠান ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রশাসনের গুলির মুখে শিশু, বৃদ্ধ, নারী কেউ বাদ যায়নি। এমন একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা নতুনভাবে পেয়েছি, সে বাংলাদেশ সংস্কার ছাড়া আবার একটি নির্বাচন হয়ে যাবে এবং সে নির্বাচনে গতানুগতিকভাবেই একটি রাজনৈতিক পক্ষ ক্ষমতায় আসবে, তারা এসে আবারও সেই পুরনো ধারায় বাংলাদেশের রাজনীতিকে পরিচালনা করবে। এমনটি যদি হয়, তাহলে এই 17 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং ছাত্র জনতার যে আত্মত্যাগ, এর সব কিছুই বৃথা যাবে কি না তা এখন আলোচ্য বিষয়। এবং একটি প্রশ্ন করাই স্বাভাবিক যে যদি আমাদের গুণগত পরিবর্তন রাজনীতিতে না আসে, তাহলে আসলে এই আত্মত্যাগের কি মূল্য থাকবে? আরো কিছু প্রশ্ন তো রয়েই যায় যে এই যে জুলাই আগস্টের যে বিপ্লব হলো, এখানে যে ফ্যাসিবাদী শক্তি এত বড় একটা মেসাকার করলো, তাদের বিচার আদৌ কি হবে? আগামী যে সরকার আসবে তারা কি বিচার করবে? এ প্রশ্ন কিন্তু রয়ে যায়। এর বাইরে আমরা যদি দেখি যে রাজনৈতিক, বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কার, এই সংস্কারটি যদি না হয়, আমরা দেখেন এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট যেটি বা তত্ত্বাবধায়ক সরকার যেটি বলি, সেটি বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য বাতিল করেছিল। তবে সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা কিন্তু এখন সংবিধানে নেই। আবার আমরা এমনও শুনছি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে মৌলিক সংস্কারগুলো করতে চাচ্ছে, তা করলেও হয়তো বিএনপির মতো একটি বড় দল তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সেই সংস্কারকে আবার তারা ক্ষমতায় আসলে তা সংশোধন করবে, এমন কথাও কিন্তু তাদের পক্ষ থেকে এসেছে। এই অবস্থায় আসলেই কি রাজনীতিবিদদের উপরে সাধারণ মানুষের আস্থা প্রতিষ্ঠিত হবে? এটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি রাজনীতিবিদরা দিতে না পারেন, বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে, আমরা যদি বলি, বড় রাজনৈতিক দল বিএনপিকে জাতির সামনে তার অবস্থানটাকে পরিষ্কার করতে হবে যে তারা আগামী দিনের রাজনীতিতে এটি করবে কিনা, আগামী দিনের রাজনীতিতে সংস্কার করবে কিনা, তারা জুলাই আগস্টের এই যে মেসাকার হয়েছে, এই যে শহীদ হলো, খুন হলো, এর বিচার তারা আদৌ করবে কিনা, তারা এসে নির্বাচন ব্যবস্থার সংস্কার করবে কিনা, নাকি তারাও এসে আবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য যা যা প্রয়োজন সব কিছু করবে, তারা বিরোধী দলের উপরে নির্যাতন করবে, তারা নিষ্পেষণ চালাবে, তারা আবার জেল, জুলুম, নির্যাতনের দিকে যাবে, তারা ক্যাম্পাসগুলোকে অস্থিরতা সৃষ্টি করবে, তারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি জায়গায় তাদের যে দলীয়করণ ফ্যাসিবাদী সরকার করেছিল সেভাবে আবার তারা করবে। এটি যদি হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের ভাগ্যে একটি দুর্ভাগ্যই বলা যায় বাংলাদেশের জন্য, যে এই বাংলাদেশ আর পথ খুঁজে পাবে কিনা সেটি কিন্তু প্রশ্ন রয়ে যায়। তবে সবচেয়ে আশার কথা হলো বেগম খালেদা জিয়া দেশে এসেছেন, এটি একটি বড় সংবাদ, বড় খবর। মানুষের মাঝে এটি নিয়ে যে আলোচনা হচ্ছে তা হলো যে জামায়াতের সাথে বিএনপির হয়তো একটি বৈঠক হতে পারে অথবা একটি আলোচনা হতে পারে, যে আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মেরুকরণ হতে পারে, যার মধ্য দিয়ে আজকের যে টানটান উত্তেজনা, আজকের যে অস্থিরতা, আজকের যে অনিশ্চয়তা রাজনীতির, সে অনিশ্চয়তার অবসান ঘটবে এবং আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ, যেখানে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ হবে, সেখানে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে এমন একটি দেশ গঠিত হবে যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে, সেখানে কোনো মানুষ অন্য মানুষ দ্বারা নির্যাতিত হবে না, সেখানে গুম থাকবে না, খুন থাকবে না, সেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এমন একটি দেশ গঠনের জন্য যদি বিএনপি সহ দলগুলোর ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হয়,
তবেই আগামীর রাজনীতি নিঃসন্দেহে একটি ভালো জায়গায় যাবে এবং বাংলাদেশ তার গতিপথ খুঁজে পাবে। আমরা আশা করছি বিএনপি সহ বড় দলগুলো এর বিষয়ে বোধোদয় হবে, তারা আগামীর রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই বিষয়টি নিশ্চিত করবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খারাপ মানুষগুলো রয়েছে, যাদেরকে প্রতিনিয়ত বহিষ্কার করতে হচ্ছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলের অভ্যন্তরেও সংস্কারমূলক কার্যক্রম যদি করা না যায়, তাহলে এই রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়ে, এই রাজনৈতিক কর্মীদেরকে দিয়ে আগামী দিনের একটি সুস্থ, সুন্দর, ভালো বাংলাদেশ গঠন করা একেবারেই অসম্ভব। তাই আসুন আমরা তেমন একটি বাংলাদেশ গঠন করি, যে বাংলাদেশ হবে শোষণমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার একটি বাংলাদেশ। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রেষারেষি থাকবে না, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু তা মতবিরোধে গিয়ে সংঘাতে রূপ নেবে না। এমন বাংলাদেশ যদি নিশ্চিত করা যায়, নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ হবে সকলের জন্য একটি কল্যাণমূলক, শান্তির এবং সুখের বাংলাদেশ। সেই বাংলাদেশ দেখার প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।